না এখন দেখা যায়, ক্যামেরা দেখা যাবে না, এখানে ওখানে দেখা যাচ্ছে, তখন তো দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তো, মনে হয় আগের চেয়ে বেটার, তাই না? শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তো, মনে হয় আগের চেয়ে বেটার, তাই না? শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো তো, মনে হয় আগের চেয়ে বেটার, তাই না? ঠিক আছে, ওটা দেখতে বললে তো। ওকে, ওকে, আজকের জন্য হয়তো একটু প্রবলেম হবে। ওকে, আমাদের আইফোনটা হয়তো কি প্রবলেম হচ্ছে আমরা একটু দেখি, সামনের দিন থেকে আমরা এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলবো। ওকে, 2-3 সেকেন্ড ওয়েট করি, তাই না? সবাই মোটামুটি জয়েন করুক ক্লাসে। বুঝতেই পারছো আমরা আজকে ডিজিটাল স্মার্ট বোর্ডে ক্লাস নিব। আচ্ছা, এই যে তোমাদের ভাইয়া এই অ্যান্ড্রয়েড ফোনের কারণে একটু প্রবলেম হচ্ছে, দেখি স্ক্রিনটা একটু মনে হচ্ছে কাঁপছে তোমাদের, আর কালারটা সবসময় ভালো বোঝা যায় না। তো আইফোনে যখন আমরা ক্লাসটা করব সামনের দিন থেকে, তখন আর প্রবলেমটা হবে না ভাই, এটা ইনশাআল্লাহ। ওকে, সুদিত সরকার, তন্ময়, অল ক্লিয়ার। আচ্ছা, ইয়েলো কালার, হ্যাঁ ইয়েলো কালারটি ভালো বোঝা যাবে, ইয়েলো কালার দিয়ে আমরা লিখবো। তারপরেও তোমাদের কোনো প্রবলেম হলে তোমার সঙ্গে সঙ্গে জানাবা। ওকে, জাস্ট আজকে একটু তোমাদের কষ্টটা শেষ ভাই। সামনের দিন থেকে আমাদের আইফোনটা, মানে আইফোনের সাথে গ্রুপে একটা প্রবলেম হয়েছে ভাই, বুঝছো? এই কারণেই নিতে পারলাম না আমি। অ্যান্ড্রয়েড ফোনেতে একটু অটো ফোকাস হয়, তোমরা জানো। ওকে, তাহলে শুরু করছি। আচ্ছা, তোমরা একজন কমেন্ট করছো যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, তো ভাইয়া আপনি পলিমারের সংজ্ঞায় লিখেছেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন তো পলিমার বিক্রিয়া অংশ নেই। কোন সম্পৃক্ত হাইড্রোকার্বন পলিমার বিক্রিয়া অংশ নিল ভাইয়া? আমরা তো দেখেছি যে অসম্পৃক্ত যৌগগুলো, যেমন অ্যালকিনগুলো কোন ধরনের বিক্রিয়া দেয়? জুট বিক্রিয়া, জারণ বিক্রিয়া, পলিমাকরণ বিক্রিয়া। আর অ্যালকাইন, জুট, জারণ, পলিমাকরণ আর অম্লধর্মিতা। তবে অম্লধর্মিতা সবাই দেখায় না, শুধু অ্যালকাইন 1 দেখায়। সুতরাং কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বনই পলিমার বিক্রিয়া দেয় না। ওকে, তো আজকে আমরা আরও বেশ কিছু পলিমার যৌগ, মানে পলিমার যৌগের প্রস্তুতি দেখব, ঘনীভবন, পলিমাকরণ আর কি। তো তার আগে আমি একটু তোমাদের বইয়ে যাওয়ার আগে একটু দেখো, তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া যে গ্লুকোজের গঠনটা আসলে কেমন, এইটা, তাই না? CHO, COH, H, বল কি বলে একটু। COH, COH, H, 1 2 3 4, COH, H, CH2OH। আমার মনে হয় পুরো যৌগটাই দেখা যাচ্ছে, তাই না? দেখা সম্ভবত যাচ্ছে। হ্যাঁ, বোর্ডটা একটু বড় ভাইয়া, বোর্ডটা বেশ বড়। আচ্ছা, ক্লাসে যদি উপস্থিতি খুবই কম, মাত্র 171 জন দেখতে পাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া, এটা হচ্ছে গ্লুকোজ, তাই না? গ্লুকোজ, তো এটা হলো গ্লুকোজের গঠন। আমরা যখন আলোক সমানতা পড়েছিলাম তখন এই গ্লুকোজের গঠনটা আমরা দেখেছি। তো গ্লুকোজকে যখন দ্রবণে দ্রবীভূত করা হয়, গ্লুকোজকে যখন দ্রবণে দ্রবীভূত করা হয়, তোমরা জানো এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার কার্বন, তাই না? দেখা যাচ্ছে, হ্যাঁ। এবং তোমাদেরকে আমি বলেছিলাম ভাইয়া, এই ক্লাসটা তোমাদের ইউটিউবে দেওয়া আছে, দেখবে আলোক সমানতার মধ্যে, যে সবচেয়ে দূরের এখানে 4টা কার্বন আছে, তাই না? মনে আছে তোমাদের এগুলো?
একটু মনে করো তো ভাই, এই যে একটা কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন। কোন আলোক সক্রিয় যৌগের সবচেয়ে দূরের যে কাইরাল কার্বনটা আছে, এটা একটা আলোক সক্রিয় যৌগ কারণ এখানে কাইরাল কার্বন আছে। কোন আলোক সক্রিয় যৌগের সবচেয়ে দূরের যে কাইরাল কার্বন আছে তার সঙ্গে যুক্ত কার্যকরী মূলক ডানে থাকলে ডি হয় আর বামে থাকলে এল হয়, বা ওই যে সিআরএন যে সূত্রটা আমি তোমাদের শিখিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে গ্লুকোজ, ডি গ্লুকোজের গাঠনের সংকেত এটা। এইটা হলো ডি গ্লুকোজ। আচ্ছা, উপরে লিখলে দেখা যাবে তাই না? আচ্ছা, ডানেই লিখি, এইটা হলো ডি গ্লুকোজ। আমরা যেটা লিখেছি এইটা হচ্ছে ডি গ্লুকোজের গাঠনিক সংকেত। তো গ্লুকোজকে যখন দ্রবণে দ্রবীভূত করা হয় তখন কি হয় জানো, এর 1 নাম্বার কার্বন আর হচ্ছে 5 নাম্বার কার্বন পরস্পর যুক্ত হয়। আমি একটু এটা ভেঙে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে। দাঁড়াও, একটু ভেঙে লিখি ভাইয়া, এটা একটু ভেঙে লিখি, দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো যদি ভেঙে লিখি তাহলে মনে করো এইটা হলো এইচ লিখলাম, ডাবল বন্ড, বা এইদিকেও ডাবল বন্ড ও দিতে পারি আমরা। একটু দাঁড়াও, ডাবল বন্ড ও, তাই তো? এটা হলো অ্যালডিহাইড মূলক। তো আমরা যখন গ্লুকোজকে দেখো সাব্বির, তুমি যখন বাজারে যাও, যায় যখন দোকানদারকে বলো একটা গ্লুকোজ প্যাকেট দেন, দেখবা গ্লুকোজের গায়ে কিন্তু লেখা থাকে ডেক্সট্রোজ। কেন জানো? কারণ আমাদের প্রকৃতিতে মুক্ত অবস্থায় যে গ্লুকোজটা পাই সেটা আলোক সক্রিয় এবং ডান ঘূর্ণি, ডানাবর্তী। এই ডানাবর্তীকে বলি আমরা ডেক্সট্রো রোটেটরি। এই ডেক্সট্রো কথা থেকে এসছে ডেক্সট্রোস। তো এই যে ডি গ্লুকোজ ভাই লিখছি, তো এটাকে যখন জলীয় দ্রবণে দ্রবীভূত করা হয় তখন 1 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বনটা যুক্ত হয়ে যায়। কিভাবে যুক্ত হয় একটু দেখো তোমরা। 1 নাম্বার কার্বনের সাথে 5 নাম্বার কার্বনটা কিভাবে যুক্ত একটু দেখো। জাস্ট এই যে ভাই ওএইচ, এই ওএইচটা এখানকার বন্ডটা ভেঙে যায়, একটা বন্ড ভেঙে এই ওএইচটা ওই 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। কিভাবে হয় দেখো একটু, দেখো এই যে এই ওএইচটা এর সাথে যুক্ত হয়ে গেল, ঠিক আছে? আর এখানে ওটা ছিল না ভাই, এই ওটা, এই যে এটা আমি আবারও বলছি, এই যে ওটা ছিল অ্যালডিহাইড মূলকের কার্বনে যে ওটা ছিল, সেই ওটা 1 নাম্বার কার্বনকে 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত করে দেয়। আর এই ওএইচটা এখান থেকে প্রতিস্থাপিত হয় 1 নাম্বার কার্বনে চলে যায়। এটাই হলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজটা কিন্তু আসলে চাক্রিক, তাই না? এই গঠন থেকে কি দেখতে পাচ্ছি, গ্লুকোজ আসলে যদি আমরা দ্রবণে দ্রবীভূত করি তাহলে গ্লুকোজটা চাক্রিক হয়। এই গঠন যে আমি লিখলাম তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, তোমরা এটা বুঝতে পারলা কিনা, প্লিজ একটু কমেন্টে জানাও। ফাইসাল আহমেদ ফাইম লিখেছো, বোর্ডের কালার কি অটো চেঞ্জ হচ্ছে না? বোর্ডের কালার চেঞ্জ হয়নি ভাইয়া, এটা অটো ফোকাসের জন্য হচ্ছে, মোবাইলের সমস্যার জন্য, ঠিক আছে? মোবাইলের জন্য। নেক্সট দিন থেকে আমরা এই যে আইফোনে যখন ক্লাস দেবো এই প্রবলেমটা আর হবে না। ওকে, তো সামনে বোধহয় অফলাইনে ক্লাস শুরু কথা শুনে গ্রুপে দেখো স্টুডেন্ট কমে গেছে, কিন্তু 172 জন স্টুডেন্ট আজকে। আমি বলেছি তোমাদের 200 নিচে স্টুডেন্ট ক্লাসে থাকলে কিন্তু আমি ক্লাসগুলো ডিলিট করে দেব। ও হ্যাঁ, তামান্না খান তুবা লিখেছে, এটা দেখাচ্ছেন ভাই ইউটিউবে, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার, তোমরা বায়োলজির কোষ রসায়নে পড়েছ। এই যে গ্লুকোজের যে স্ট্রাকচারটা আমি লিখেছি, এইটার এই স্ট্রাকচারটা কে দিয়েছেন তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা। যে গ্লুকোজের এই যে গ্লুকোজের এই যে গ্লুকোজের চাক্রিক, এইটা প্রথম কে বলেছেন? গ্লুকোজের এই চাক্রিক কাঠামোটা কে প্রথম এঁকেছেন বলো? গ্লুকোজের এই চাক্রিক কাঠামোটা কে এঁকেছেন? হ্যাঁ, শ্রাবণী ঠিকই বলেছে ভাই, কে এঁকেছেন বলো? গ্লুকোজের এই চাক্রিক কাঠামোটা দিয়েছেন কে? ক্লিয়ার, একটু তোমরা কমেন্টে জানাও যে গ্লুকোজ যে চাক্রিক এইটা কে এঁকেছেন। হ্যাঁ ঠিকই আছে, বলো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও গ্লুকোজের এই চাক্রিক কাঠামোটা প্রথম কে এঁকেছেন? ফিশার, গুড। রাতুল মাহমুদ লিখেছ ফিশার, এটা গ্লুকোজের ফিশার গঠন, অর্থাৎ বিজ্ঞানী ফিশার এই গঠনটা দেখিয়েছেন। তার মানে বিজ্ঞানী ফিশার বলছেন গ্লুকোজটা হচ্ছে কি ভাই বলো তো? চাক্রিক। কি গ্লুকোজটা কি বলো দেখি? গ্লুকোজটা হলো চাক্রিক। এখন একটা চাক্রিক যৌগ হলে তো তার ভুজ থাকবে। যদি একটা চাক্রিক যৌগ হয়, তাই না, যেমন সাইক্লোবিউটেনের 4টা ভুজ, সাইক্লোপেন্টেনের 5টা ভুজ, সাইক্লোহেক্সেনের 6টা ভুজ,
বেনজিনের 6টা ভুজ, তাহলে ভুজ থাকবে। তো তোমরা বলতে পারবা যে ফিশার শুধুমাত্র দেখিয়েছেন যে গ্লুকোজটা হচ্ছে চাক্রিক, কিন্তু গ্লুকোজটা কিন্তু ষড়ভুজ চাক্রিক কাঠামো, ষড়ভুজ। গ্লুকোজ কিন্তু ষড়ভুজ। তাহলে গ্লুকোজের ষড়ভুজ চাক্রিক কাঠামো অঙ্কন করেন কে? গ্লুকোজের ষড়ভুজ, গ্লুকোজের ষড়ভুজ মানে এখান থেকে তো শুধু বুঝতে পারছি গ্লুকোজটা হচ্ছে চাক্রিক। তো গ্লুকোজের ষড়ভুজ 6টা ভুজ আছে, গ্লুকোজের ষড়ভুজ, এই ষড়ভুজ চাক্রিক কাঠামো অঙ্কন করেন কে? তোমরা আমাকে কমেন্টে জানাও যে গ্লুকোজের ষড়ভুজ চাক্রিক কাঠামো অঙ্কন করেন কে? তোমরা সবাই লিখেছো ফিশার, থ্যাংক ইউ। শ্রাবণী লিখেছো, তিলোত্তমা লিখেছো, আলভিন নুর লিখেছো, আমিরা, সাদমান, মেজাবিন, তীর্থ, শারিয়ার নিলয়, তাসনিম রিবা, জাকারিয়া হোসেন, তামান্না তুবা, রবিউল আওয়াল, সাইফুল ইসলাম, মাহমুদুল হক, থ্যাংক ইউ। মেহজাবিন সরকার, নাহিদ রেজা, আব্দুল হামিদ, তালাবিন কবির, তাসিফ, ফাইসাল আহমেদ, সবাই ঠিক লিখেছ। প্লিজ একটু বলবা যে গ্লুকোজের ষড়ভুজ চাক্রিক কাঠামো অঙ্কন করেন কে? বিজ্ঞানী হাওয়ার্ড। গ্লুকোজের ষড়ভুজ চাক্রিক কাঠামো অঙ্কন করেন বিজ্ঞানী হাওয়ার্ড। তাহলে এই যে গ্লুকোজ যে চাক্রিক, এইটা ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী ফিশার, কিন্তু চাক্রিক হলে তো তার ভুজ থাকবে, সেই ভুজটা আসলে কেমন এইটা 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 ব্যাখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী হাওয়ার্ড। তাহলে খাতায় লিখে রাখবা গ্লুকোজের ষড়ভুজ চাক্রিক কাঠামো অঙ্কন করেন বিজ্ঞানী হাওয়ার্ড। এইবার আমরা জানি এটা ডি গ্লুকোজ। আমরা কি করে জানলাম ডি গ্লুকোজ? কারণ ওএসটা ডান দিকে ছিল। কি করে বুঝলাম ডান দিকে ছিল? কারণ ওটা আমি ডান দিক দিয়ে নিয়েছি। বল চলে যাচ্ছ নাকি? এগুলো তোমার সাথে কাজ আছে একটু, যে এক জায়গায় নিয়ে যাবো তোমাকে, এক জায়গায় নিয়ে যাবো। কত লাগবে আসতে? আচ্ছা আরেকটা দিকে। আচ্ছা যদি আমার ওটা বাম দিক দিয়ে দেওয়া থাকতো, বাম দিক দিয়ে দেওয়া থাকতো, মানে ওইটা যদি বামে থাকতো, বাম দিক দিয়ে দিতাম মানে ওইটা বামে, তাহলে সেটা এল গ্লুকোজ হতো। তো প্রকৃতিতে মুক্ত অবস্থা আসলে ডি গ্লুকোজটা পাওয়া যায়। তো আমাকে তোমরা এখন বলবা এটা আমি আলফা ডি গ্লুকোজ লিখেছি না বিটা ডি গ্লুকোজ লিখেছি? ডি গ্লুকোজ ঠিক আছে, কারণ ডান দিক দিয়ে ওটা দেওয়া আছে, খুব সহজ কথা। ফলে এটা ডি গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও, প্লিজ একটু কমেন্টে জানাও যে এই যে আমি গ্লুকোজের গঠনটা লিখেছি এইটা আলফা ডি গ্লুকোজ নাকি বিটা ডি গ্লুকোজ? পূর্ণিমা এল লিখেছো কেন? এটা তো ডি গ্লুকোজ। প্লিজ একটু বলো এটা ডি গ্লুকোজ বিটা, সরি 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 ডি ঠিক আছে, আলফা ডি না বিটা ডি গ্লুকোজ? তালাবিন কবির, তাসিফ লিখেছো বিটা, শ্রাবণী লিখেছো আলফা, রাতুল মাহমুদ লিখেছো আলফা, মিসকাত কিরাম লিখেছো আলফা, সাদমান লিখেছো আলফা, নাফিজা ইসলাম রিদা লিখেছো আলফা, তিলোত্তমা পাল আলফা, থ্যাংক ইউ। সবার উত্তর ঠিক হয়েছে। তালাবিন কবির, তাসিফ তোমারটা হয়নি ভাইয়া। মাথায় রাখবা যেহেতু ডান দিক দিয়ে আছে সুতরাং ডি, এটা বাম দিক দিয়ে ওটা থাকলেও তো এল। এখন দেখবা আলফা না বিটা সেটা দেখার জন্য 1 নাম্বার কার্বন দেখবা, মনে রাখা খুব সহজ। 1 নাম্বার কার্বনের ওয়েট যদি বামে থাকে তাহলে বিটা, বাম কথার সাথে বিটা কথার মিল আছে। 1 নাম্বার কার্বনের ওয়েটটা বামে থাকলে বিটা, বাম বিটা, ডানে থাকলে আলফা। যেহেতু ডানে আছে সুতরাং এটা আলফা। কথা ক্লিয়ার? যে এটা আর ভুল হবে না তোমাদের যে 1 নাম্বার কার্বনের ওয়েটটা ডানে থাকলে আলফা, বামে থাকলে বিটা। কি ক্লিয়ার? তাহলে মাথায় থাকে যেন ভাইয়া তোমাদের যে বামে থাকলে 1 নাম্বার কার্বন ওয়েটটা বামে থাকলে বিটা, বাম বিটা মিল আছে, ডানে থাকলে আলফা। যেহেতু ডানে আছে সুতরাং এটা আলফা ডি গ্লুকোজ। যারা ভুল করেছিল তারা কি ক্লিয়ার ভাইয়া? ও আচ্ছা, দীপ্র দাস তুষার লিখছো ভাইয়া আপনার ডিসপ্লে কোয়ালিটি উজ্জ্বল ভাইয়ের চেয়ে খারাপ। না ভাইয়া, উজ্জ্বল ভাইয়ের চেয়ে খারাপ না, এটা আমার ফোনের জন্য। বললাম তো তোমাদেরকে, তোমাদের আইফোনে প্রবলেম হয়েছে বুঝছো, আইফোনে ভিডিওটা করলে এরকম হতো না, এটা ফোনের কারণে এরকম হচ্ছে। ওকে, এটা উজ্জ্বল ভাইয়ের চেয়ে ডিসপ্লেটা খারাপ না, বরং ভালো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ।
তাহলে আমরা এটা আলফা ডি গ্লুকোজ, এটা আমাদের ফিশার গঠন, তাই না? এটা আমাদের আলফা ডি গ্লুকোজের ফিশার গঠন লিখছি আমরা। ওকে, এইবার এটা এটা যে সরবুজ, হাওয়ার গঠনটা কেমনে লিখবো দেখো। এইটা যে ভাইয়া ওকে, এইটা যে সরবুজ, এইটা যে সরবুজ সেইটা আমরা কিভাবে লিখবো দেখো, খেয়াল করো। গ্লুকোজে মোট 6টা কার্বন আছে, গ্লুকোজে যে মোট 6টা কার্বন আছে তার মধ্যে 5টা কার্বন কিন্তু চক্রের মধ্যে আছে। দেখো 1 2 3 4 5, 5টা কার্বন চক্রের মধ্যে, 6 নম্বর কার্বন কিন্তু চক্রের বাইরে। তাহলে সরবুজ যদি হয় তাহলে কার্বন তো 6টা লাগার কথা। আমি আবারও বলছি, দেখবা সাইক্লোবিউটেন চতুর্ভুজ 4টা কার্বন, সাইক্লোপেন্টেন পঞ্চভুজ 5টা কার্বন, সাইক্লোহেক্সেন সরবুজ 6টা কার্বন। বাট গ্লুকোজও সরবুজ, কিন্তু তার মধ্যে একটা কার্বন তো চক্রের বাইরে, চক্র তো এইটুকু, একটা কার্বন তো চক্রের বাইরে। ওই একটা কার্বন অভাব পূরণ করে কে? অক্সিজেন। অর্থাৎ এই যে এরকম দেখো, তোমরা নিশ্চয়ই মনে আছে, এই যে একটু হয়ে গেল, এই যে ভাই 1 2 3 4 5টা কার্বন, আর একটা আছে অক্সিজেন, আর আরেকটা কার্বন চক্রের বাইরে। তাহলে খেয়াল করো তোমরা, একটু একটু খেয়াল করবা ভাইয়া, কোনটা 1 নম্বর কার্বন হবে? স্বাভাবিক এটা অথবা এটা, কারণ 1 নম্বর কার্বনের সাথে তো 5 নম্বর কার্বন যুক্ত আছে। তাহলে এটা যদি 1 নম্বর কার্বন বলি আমরা, তাহলে 1 2 3 4 5 আর 6 নম্বর কার্বনটা চক্রের বাইরে, এই যেটা হলো 6 নম্বর কার্বন। এই যে আমরা গ্লুকোজের সর্বোচ্চ যে কাঠামোটা সেইটা এখন অঙ্কন করছি, কারণ এটা 1 নম্বর কি করে বুঝলাম? এই যে 1 আর 5-এর মধ্যেই তো অক্সিজেন যুক্ত, 1 আর 5-এর মধ্যেই তো অক্সিজেনটা যুক্ত। এইবার মাথায় রাখবা, ফিশারে যেটা ডানে থাকে হাওয়ারতে সেটা নিচে দিবা, তাহলেই হবে। এই যে কার্বনের কয় হাত? 1 2, আরো 2টা হাত বাকি আছে, 1 2 আরো 2টা হাত বাকি আছে, 1 2 আরো 2টা বাকি আছে, 1 2 আরো 2টা বাকি আছে। এইবার হাওয়ারতে যেটা ডানে, ফিশারে যেটা ডানে আছে হাওয়ারতে সেটা নিচে হবে। আমরা আলফা ডি গ্লুকোজের আঁকাচ্ছি, তাই না? তাহলে 1 নম্বর ওয়েস্টটা ডানে আছে, তার মানে ওয়েস্টটা নিচে, আর উপরে তাহলে কি এইচ। 2 নম্বরেরও ওয়েস্টটা ডানে আছে, তার মানে ওয়েস্টটা নিচে, এইচটা উপরে। 3 নম্বরের এইচ ডানে আছে, তার মানে এইচটা নিচে, ওএইচটা উপরে। 4 নম্বরের ওএইচ ডানে আছে, তার মানে ওএইচ উপরে, এই নিচে, আর এইচটা উপরে। আর 5 নম্বরের সাথে দেখলাই একটা CH2OH তো দিয়ে দিয়েছি, আর একটা আছে এইচ, আর একটা আছে এখানে এইচ। এই হয়ে গেল আমাদের আলফা ডি গ্লুকোজের সর্বোচ্চ চাক্রিক কাঠামো, আলফা ডি গ্লুকোজের সর্বোচ্চ চাক্রিক কাঠামো। ক্লিয়ার কিনা বলো তোমরা? এখন যদি তোমাদের বিটা ডি গ্লুকোজের সর্বোচ্চ চাক্রিক কাঠামো অঙ্কন করতে বলে, জাস্ট ওএইচটা বামে আর এইচটা ডানে, অর্থাৎ এই ওএইচটা উপরে দিবা আর এইচটা নিচে দিবা, তাহলেই হয়ে যাবে। তোমরা অবাক হয়ে যাবা, বুয়েট 2001-2 সেশনে, বুয়েট 2001-2 সেশনে, বুয়েট 2001-2 সেশনে দিয়েছিল এটা 10 মার্কের একটা কোশ্চিন, আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের সর্বোচ্চ চাক্রিক কাঠামো অঙ্কন করো। 2টা কাঠামো অঙ্কন করতে পারলেই 10 মার্ক। তো মাথায় রাখবা, যারা পাবে 10ই পাবে, যারা পাবে না 0 পাবে। কারণ যারা আলফা ডি গ্লুকোজ পারবে তারা বিটা ডি গ্লুকোজও পারবে, কারণ পার্থক্য তো এক জায়গায়, শুধুমাত্র 1 নাম্বার কার্বন। আলফার ক্ষেত্রে ডানে আছে অর্থাৎ নিচে হবে, আর বিটার ক্ষেত্রে ওইটা বামে হয় তাই উপরে হয়। এই হলো আমাদের আলফা ডি গ্লুকোজের সর্বোচ্চ চাক্রিক কাঠামো। তোমরা নিশ্চয়ই জানো, এগুলো আঁকাইতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আমি একটু দেখাচ্ছি ভাইয়া তোমাদের আঁকায়, দেখো খুব বেশি টাইম লাগবে না। এই যে এটা এমনিতে আঁকানো যায়, দেখো এমনি আঁকানো যায় এগুলো। ঠিক আছে, এই যে এইচ ওএইচ, শুধু এটাই মনে রাখবা ভালো করে, আর এগুলো কোনো চেঞ্জ নাই। ওএইচ নিচে,
এইচ উপরে, যেহেতু এটার ওএইচ নিচে দিয়েছো তাহলে এটার ওএইচটা হবে উপরে, এইচ নিচে। এটা যদি ওএইচ উপরে দিয়েছো তাহলে এটার ওএইচ হবে নিচে, মানে এখান থেকে শুরু করবা, প্রথমটা নিচে, তারপর উপরে, তারপর নিচে। আর এই 1 নাম্বার উপরই মূল মারফেস, এই ওএইচ নিচে দিলে আলফা, উপরে দিলে বিটা। আর এই জায়গায় কি ছিল ভাইয়া? CH2OH, আর এই হলো এইচ। এই হয়ে গেল আমাদের আলফা ডি গ্লুকোজ। চাইলে আমরা আরো আঁকাতে পারি 2-1টা, তাই না? খুব ভালো লাগছে তো আঁকাতে। রাহানা, আমরা অ্যাকচুয়ালি বইয়ের কোশ্চেন খুব কঠিন হয় না ভাইয়া। প্লিজ তোমরা নিজেদের মধ্যে কথা বলো না ভাই। ভাইয়া ভিতরে এইচ ওএইচ এইচ মনে রাখলে সহজ হবে। হ্যাঁ তুমি আগে জিনিসটা বুঝে নাও, আমি বললামই তো যে 2 নম্বর কার্বন থেকে শুরু করবা, ওএইচ নিচে তারপর ওএইচ উপরে, ওএইচ নিচে, এরকম ভাবে মনে রাখবা। আর 1 নম্বরটার মূল মারপেস, ওএইচ নিচে হলে আলফা, উপরে হলে বিটা। ওকে, আরো একটা আঁকাতে পারি ইচ্ছে করলে আমরা এখানে। এই যে ভাইয়া জাস্ট ওএইচটা নিচে, এটা আলফা আঁকাচ্ছি। আর এবার শুরু হলো, একটার ওএইচ নিচে, তাহলে আরেকটার ওএইচ উপরে, তাহলে আরেকটার ওএইচ নিচে, ঠিক আছে? এখন বাকি হাতগুলাতে হাইড্রোজেন দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়। যেভাবে খুশি মনে রাখো। আর এই যে 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে CH2OH, আর এখানে আছে ভাইয়া আমাদের একটা এইচ। কতগুলো, কয় সেকেন্ড লাগে দেখো, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমরা আরো একটা ইচ্ছে করে আঁকাইতে পারি, আরো আঁকাইতে পারি। দেখো আরো আঁকাচ্ছি। খুব মজার কিন্তু এগুলো, বুঝছো? এই যে 1 নাম্বার, এইচ উপরে, ওএইচ নিচে, ওএইচ নিচে, এইচ উপরে। একটা ওএইচ নিচে দিয়েছো তাহলে এটার ওএইচ উপরে, এটার ওএইচ উপরে দিয়েছো তাহলে এটার ওএইচ নিচে। বাকি হাতগুলাতে এখন হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দাও। CH2OH, এই যে এইচ। ক্লিয়ার ভাইয়া তোমরা? এই যে ভাই তোমরা সবাই ক্লিয়ার না ভাই? আচ্ছা, নাফিজা ইসলাম রিজালিস, এই বোর্ডে আপনার লেখা ভালো হচ্ছে। কাউকে যদি দেখে বলো এটা জুয়েল ভাইয়ের ভালো লেখা, তাহলে তারা সহজেই গেস করতে পারবে যে ভালো লেখা তাহলে আগে কত সুন্দর ছিল আরো আর কি। ওকে, আচ্ছা, আমি যদি বোর্ডটা আরেকটু বড় হতো বা আমি যদি একটু ডানে নিই তারও আরো আঁকাতে পারতাম। আর আঁকালাম না ভাই, বুঝছে, একটুকুই আঁকালাম। এইবার তোমরা একটু খেয়াল করবা প্লিজ। সেইটা হলো ভাইয়া, তোমরা বলো তো এটা কয় নাম্বার কার্বন? এটা কিন্তু 1 নাম্বার, তাই না? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এটার দেখো তো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। এটার কি দেখি আমরা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। কি ঠিক আছে? ওকে, তার মানে একটা ব্যাপার কি তোমরা খেয়াল করেছো ভাইয়া? এখানে তোমরা কি একটা ব্যাপার খেয়াল করেছো? সেইটা হলো দেখো, এটার 4 নাম্বার কার্বনের 1 নাম্বার কার্বন কিন্তু মুখোমুখি। দেখো এটার 1 আর 4, দেখো 1 এবং 4, তাহলে 1 তার পাশে কি থাকবে? 4 থাকবে। এবং কি হয় জানো, এই যে ভাইয়া এই এইচ আর ওএইচ মিলে পানিটা বের হয়ে যাবে। এই যে এইচ আর ওএইচ মিলে পানিটা বের হয়ে যাবে। এইচ আর সে পাশে যে ওএইচটা পাবে তার সাথে পানিটা বের হয়ে যাবে। অন্য কালি নিব, তাই না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, অন্য কালি নিচ্ছি, অসুবিধা নাই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ভাই, আমরা কালি পরিবর্তন করছি, অসুবিধা নাই। তাহলে আমরা কি দেখলাম দেখো তো ভাই, একটু একটু খেয়াল করো তো, তাহলে একটু খেয়াল করো তোমরা। তাহলে কি করছে দেখো, আমি এটা আগে লিখে নিচ্ছি আবার। এই কালি কি দেখা যায়? দেখো তো একটু, এই কালিটা কি দেখা যায়? একটু দেখো তো ভাই, নীল কালি।
এটা হবে না, এটা তো হলুদ কালি আসতেছে না, হোয়াইট কালার নেট, বাট হোয়াইট আর হলুদটা যে ক্যামেরার ফোকাসের কারণে, বুঝছো, হোয়াইট আর হলুদটা একই রকম হয়ে যাচ্ছে তো ভাইয়া, এই কারণে। হ্যাঁ ওকে, প্লিজ দেখো, আমরা কালিটা একটু পরে দেখি। দেখো ভাই একটু প্লিজ, তাহলে এইটা আমি আঁকাচ্ছি আবার। এই যে এগুলো আর দিলাম না। ওকে, তাহলে খেয়াল করো, এই যে ওয়েস, খেয়াল করো ভাইয়া, এই যে একটু খেয়াল করো ভাইয়া, এই যে এইচ আর ওয়েস মিলে পানিটা বের হয়ে যাবে, আর এই যে অক্সিজেনটা, এই যে এইচ, সরি 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 মিসিং হয়ে গেছে ভাই এখানে, সরি, তাই তো বলি হচ্ছে না কেন, একটু এক্সট্রিমলি সরি, আমি একটু দাঁড়াও ভাইয়া, সরি, একটু কষ্ট দিলাম তোমাদের, কিছু মনে করো না ভাইয়া, আমি এক্সট্রিমলি সরি। সেটা হলো এখানে ওএইচ ছিল তাই না, ওএইচ, এখানে এইচ, এখানে ওএইচ, এখানে এইচ, ঠিক আছে, এখানে ওএইচ, এখানে এইচ, আমার একটা ভুল হয়ে গেছে। সঠিকটা হলো, খেয়াল করবা একটু, এই যে ওএইচ আর এইচ মিলে পানিটা এখান থেকে বের হয়ে যাবে, ওএইচ আর এইচ মিলে পানিটা এখান থেকে বের হয়ে যাবে, এইচ পাশের ওএইচ এর সাথে পানিটা বের হয়ে যাবে, হয়ে গেলে কেমন তৈরি হবে দেখো একটু তোমরা, এবার দেখো, এবার ঠিক আছে, এবার দেখো ভাইয়া, এই যে এইচ আর ওএইচ মিলে পানিটা বের হয়ে যাবে, আর এই যে অক্সিজেনটা এই দুইটা কার্বনকে যুক্ত করে দিবে, এই যে এখানে কি ছিল, এইচ, এই যে দেখো, এই যে ওএইচ, এইচ আর ওএইচ মিলে পানিটা বের হয়ে গেল, দুটা আলফা ডি গ্লুকোজ একত্রিত করলো, আবার সেম ভাবে এই যে এইচ আর এই যে ভাই ও, এই দুইটা, এই যে এইচ ও, এটা চলতেই থাকবে। খেয়াল করো তোমরা ভাই একটু প্লিজ, একটু দেখো, জিনিসটা খুব জটিল না, খুব ইজি, প্লিজ একটু দেখো। সেইটা হলো এই যে আলফা ডি গ্লুকোজ গুলোর এই যে 1 নাম্বার কার্বন 4 নাম্বার কার্বনের মধ্যে পানি বের হয়ে এই যে অক্সিজেন, দুটা আলফা ডি গ্লুকোজ একত্রিত করলো অক্সিজেন, এরকম অসংখ্য অণু যুক্ত হয়ে যে পলিমারটা তৈরি করে, সেই পলিমারটার নাম হচ্ছে ভাইয়া স্টার্চ, এই পলিমারটার নাম হচ্ছে স্টার্চ, আর এই বন্ধনগুলোর নাম হচ্ছে আলফা গ্লাইকোসাইটিক বন্ধন, আলফা গ্লাইকোসাইটিক বন্ধন, আলফা গ্লাইকোসাইটিক বন্ধন। এইটুকু ক্লিয়ার কিনা ভাই বলো? তাহলে আমরা কি শিখলাম? স্টার্চ কার পলিমার? স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। কোন বন্ধন দ্বারা যুক্ত হয়? আলফা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা যুক্ত হয়। কিভাবে যুক্ত হয়? একটা আলফা কার্বনের 1 নাম্বার কার্বন আর আরেকটা আলফা ডি গ্লুকোজের 4 নাম্বার কার্বন থেকে এইচ আর ওএইচ মিলে পানিটা বের হয়ে যায়, আর দুইটা আলফা ডি গ্লুকোজকে অক্সিজেনটা একত্রিত করে, অক্সিজেন একত্রিত করে চলতেই থাকবে। এই বন্ধনটার নাম হলো আলফা গ্লাইকোসাইটিক বন্ধন, এই যৌগটার নাম হলো স্টার্চ, এবং সে হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। আমাকে প্লিজ, তোমরা অলরেডি আগেই লিখেছো। আচ্ছা, শ্রাবণী লিখেছে এগুলো আঁকতে খুব মজা লাগে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লিয়ার ভাই? এটা আলফা 1,4, হ্যাঁ বললো হয়, না বললেও সমস্যা নাই। শ্রাবণী, হ্যাঁ বলা যাবে, না বললেও সমস্যা নাই, আলফা গ্লাইকোসাইটিক বন্ধন বললেই হবে। ওকে, এইবার দেখো
স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজের পলিমার আর সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। তাহলে বিটা ডি গ্লুকোজটা আমরা কি করে আঁকতে পারি নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই যে সেম ভাইয়া বিটা ডি গ্লুকোজ কিভাবে আঁকতে পারি, জাস্ট এইটাই পার্থক্য, ওএইচটা উপরে এইচটা নিচে, আর বাকিদের কোনো পার্থক্যই নাই, ঠিক তো? ওএইচ নিচে এইচ উপরে, এটার যদি ওএইচ নিচে তাহলে এটার ওএইচ উপরে, তাহলে এইচ নিচে, এটা যদি ওএইচ উপরে তাহলে ওএইচ নিচে এইচ উপরে। আর দেখতেই পালা তোমরা যে 6 নাম্বার কার্বনটা চক্রের বাহিরে আছে আর এই কার্বন এইচ, এইটা হলো আমাদের বিটা ডি গ্লুকোজ। কি এটা লিখছি আমরা? বিটা ডি গ্লুকোজ। আরো একটা লিখলাম আমরা, এই যে ওএইচ এইচ ওএইচ এইচ এইচ ওএইচ OH H H CH2OH, এরকম অসংখ্য। তোমার একটু আগে যেহেতু স্টার্চ গঠন করার সময় আমরা অনেকগুলা লিখেছিলাম, তো এখন আর অনেকগুলা লিখলাম না ভাইয়া, এই দুইটা অনুই লিখলাম। এইবার দেখো এখানেও পানিটা বের হয়ে যাবে। কিভাবে পানিটা বের হবে দেখো, এই যে OH আর এই H মিল এখান থেকে পানিটা বের হয়ে যাবে। এইচ আর OH মিলে পানিটা যদি বের হয়ে যায় তাহলে কি বন্ড ক্রিয়েট হচ্ছে দেখো তো একটু তোমরা, যে বন্ডটা ক্রিয়েট হচ্ছে কেমন হবে, এই যে ভাইয়া যে বন্ডটা ক্রিয়েট হবে সেটা এরকম হবে। দেখো এই যে এখানে আছে এইচ, ওকে, খেয়াল করো, এই যে ভাইয়া এই যে জাস্ট ওএইচ আর এইচ মিলে পানিটা বের হয়ে যাবে, এরকম চলতেই থাকবে। এই বন্ডটার নাম হচ্ছে বিটা গ্লাইকোসাইটিক বন্ধন, বিটা গ্লাইকোসাইটিক বন্ধন, বিটা গ্লাইকোসাইটিক বন্ধন। তাহলে আমরা দেখলাম সেম ভাই, ওটা ছিল আলফা গ্লাইকোসাইটিক বন্ধন, এটা হলো বিটা গ্লাইকোসাইটিক বন্ধন, এটা হলো সেলুলোজ। তাহলে সেলুলোজ কার পলিমার? বিটা ডি গ্লুকোজের পলিমার। আর স্টার্চ কার পলিমার? আলফা ডি গ্লুকোজের পলিমার। এইটুকু নিশ্চয়ই তোমরা ক্লিয়ার। কি লিখছো তুবা ভাইয়া? আজ ক্লাসটা ডিলিট দিয়েন প্লিজ, আমার নেটের সমস্যা কারণে আপনার কথা একটু পরে শুনতে পাচ্ছি। আচ্ছা ডিলিট দিয়ে দেবো, ডিলিট দিতে তো আমার সমস্যা নাই ভাইয়া, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। ফারহানা পারভিন এই আইডি থেকে বেনজির বোধে জয়েন করছো, তোমাকে অনেকদিন পর দেখলাম ভাইয়া, তুমি তো প্রথম থেকে খুবই নিয়মিত ক্লাস করতা। ওকে ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা দেখলাম যে একটু রিভিউ করে নিই। আমরা দেখলাম যে প্রথমে দেখলাম এই যে গ্লুকোজ, প্রথমে গ্লুকোজের গঠন লিখেছিলাম, এরপর গ্লুকোজের ফিশার গঠন লিখেছিলাম, তারপর সেখান থেকে গ্লুকোজের হাওয়াত গঠন লিখলাম। যেহেতু ওয়েস্টটা ডান দিকে ছিল নিচে ছিল সুতরাং এটা আলফা ডি গ্লুকোজ। এরপর আমরা অনেকগুলো আলফা ডি গ্লুকোজ লিখে দেখলাম যে আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার আর 4 নাম্বার কার্বন থেকে ওএইচ আর এইচ মিলে পানিটা বের হয়ে গিয়ে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে স্টার্চ তৈরি করে। তাই এখান থেকে কি কি পেলাম আমরা? আলফা ডি গ্লুকোজের গঠন, স্টার্চের গঠন, স্টার্চ কোন বন্ধন দ্বারা যুক্ত সেইটা দেখলাম, আর দেখলাম হচ্ছে স্টার্চ কার পলিমার, দেখলাম আমরা আলফা ডি গ্লুকোজের পলিমার। এবার আমরা বিটা ডি গ্লুকোজ আঁকালাম, সেখান থেকে পানি বের হয়ে গেল কোন বন্ধন দ্বারা? বিটা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা। তৈরি হলো কি? সেলুলোজ। তাহলে সেলুলোজ কার পলিমার? বিটা ডি গ্লুকোজের পলিমার। এই কারণেই স্টার্চ এবং সেলুলোজে যখন আণবিক সংকেত লিখি আমরা এইভাবে লিখি, খেয়াল করো, একটা অণু লিখলাম C6H12O6, এইটা তো গ্লুকোজের গ্লুকোজ তাই না? এটা তো গ্লুকোজ। এই গ্লুকোজ থেকে পানি বের হয়ে যাচ্ছে, তাই দেখলাম আমরা পানি। তাহলে পানি বের হওয়া মানে কি? দুটো এইচ আর একটা ও বের হয়ে যাওয়া। তাই আমরা এইভাবে লিখি C6H10O5 লিখে এটা এন সংখ্যক লিখি, মানে অসংখ্য। এই কারণেই এটাকে কিন্তু ভাই আমরা বলে থাকি স্টার্চ বা সেলুলোজের গঠন, সরি আণবিক সংকেত। এটাই হলো আমাদের স্টার্চ, কারণ গ্লুকোজ থেকে পানি অপসারিত হয়। অসংখ্য গ্লুকোজ থেকে আমরা কি দেখলাম? অসংখ্য গ্লুকোজ থেকে এই যে অসংখ্য পানি বের হয়ে যায়, অসংখ্য গ্লুকোজ থেকে অসংখ্য গ্লুকোজ থেকে অসংখ্য পানি বের হয়ে ভাইয়া এই জিনিসটা তৈরি হয়। তাই C6H12O6 এটা হলো গ্লুকোজের সংকেত।
তো যেহেতু হাইড্রোজেন দুটা আর একটা অক্সিজেন পানি বের হওয়ার জন্য, তাই এটা হলো স্টার্চ বা সেলুলোজের আণবিক সংকেত। ওকে, থ্যাংক ইউ সবাই, তাহলে এটা বুঝতে পেরেছো। ওকে, এই বিষয়গুলো আমি আসলে অফলাইন ক্লাসে অনেক বিস্তারিত দেখাই ভাই, বুঝছো? অনলাইনে আসলে এত কিছু দেখানো যাচ্ছে না, যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো আমি দেখাচ্ছি। এগুলো একটা পলিমার, তাহলে স্টার্চ দেখলাম, সেলুলোজ দেখলাম। এবার তোমরা আমাকে একটু বলবা প্রোটিন, প্রোটিন কার পলিমার? প্রোটিন কার পলিমার? প্রোটিন কার পলিমার মানে বুঝতে পারছো? প্রোটিনের মনোমার কি? প্রোটিনের মনোমারটা কি? প্রোটিন কার পলিমার, অর্থাৎ প্রোটিনের মনোমারের নাম কি? তোমরা নিশ্চয়ই জানো প্রোটিনের মনোমারের নাম হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিডও বলতে পারো, অ্যামাইনো অ্যাসিডও বলতে পারো। আলফা অ্যামিনো অ্যাসিড, প্রোটিনের মনোমার হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। অসংখ্য আলফা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, ঠিক আছে? ওকে, প্রোটিনকে ভাঙলে সাধারণত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাই আমরা। তার মধ্যে 10টা অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের কলাতন্ত্র প্রক্রিয়ায় আপনা আপনি তৈরি হয়, ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। বাকি 10টা অ্যামাইনো অ্যাসিড আমাদের বাহির থেকে দিতে হয়। যে 10টা অ্যামাইনো অ্যাসিড বাহির থেকে দিতে হয় তাদেরকে বলি আমরা আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এগুলো বাহির থেকে না দিলে ওইটার অভাবজনিত যে প্রবলেম সেটা তুমি ফেস করবা, তাদেরকে কি বললাম আমরা? আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তো তোমাদের যাদের কাছে আমরা একটা নীল কালারের শীট আছে দেখবা দিয়েছি, যারা পেয়েছো, ওখানে আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের নামগুলো লেখা আছে, মনে রাখার একটা টেকনিক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো এখন একটু দেখি আলফা অ্যামাইনো অ্যাসিড কেন বলি আমরা। তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া, যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে সেইটাকে বলে থাকি আমরা আলফা কার্বন। এখন কথা হচ্ছে এই যে খেয়াল করো, অ্যামিনো মূলক এবং অ্যাসিড মূলকের মধ্যে অ্যাসিড মূলকটা বেশি সক্রিয়, তাহলে ওর সাপেক্ষে আমরা চিন্তা করব এটা হলো আলফা কার্বন, তাই না? মনে আছে এটা, যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে অ্যামিনো মূলক যুক্ত, তাই এটার নাম হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। কি ক্লিয়ার? আলফা কার্বনের সাথে অ্যামিনো মূলক যুক্ত আছে, তাই এটার নাম হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে আমরা বললাম একটা প্রোটিনকে ভাঙলে প্রায় 20 রকমের অ্যামাইনো অ্যাসিড পাই, এইটুকু অপরিবর্তনীয় থাকবে। আর এর মানটা আমরা চেঞ্জ করব, আর অ্যামাইনো অ্যাসিডের নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আর এর মান আমি যদি এইচ বসাই, আর এর মান যদি এইচ বসে আমি NH2COOH, তাহলে আর এর মান যদি এইচ বসাই আমি, তাহলে এটার নাম হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিন আর এর মান যদি আমি এইচ বসাই তাহলে এটার নাম হচ্ছে গ্লাইসিন। আর এর মান যদি আমি CH3 বসাই তাহলে অ্যালানিন। এরকম আর এর মান চেঞ্জ হবে আর আমাদের যৌগগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, তোমরা একটা বিষয় একটু ভালো করে খেয়াল করো তো, এই ছাড়া আর আমি যেটাই বসাই এখানে, তাহলে দেখো তো কার্বনের 4টা হাত, সেই 4টা হাতে কি কি আছে? একটা এইচ, একটা COOH আর একটা NH2। তাহলে এই ছাড়া আমি যেটাই বসাবো সেটার ক্ষেত্রে এটা কাইরাল কার্বন হবে না? খেয়াল করো, এই ছাড়া আমি যেটাই বসাবো সেটার জন্য এটা কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলেছিলাম? যে চতুর্যুজি কার্বনের 4টা যোজনীতে 4টাতে ভিন্ন মূলক থাকবে। তাহলে একটা NH2, একটা COOH, একটা H। তো এখানে H দিলে তো আর কাইরাল হচ্ছে না, কারণ একই রকম হয়ে গেছে। H ছাড়া যেটাই দিই না কেন সেটাই কাইরাল হবে কিনা বলো? তাই মাথায় রাখবা তোমরা, গ্লাইসিন ছাড়া বাকি সব অ্যামাইনো অ্যাসিডগুলো আলোক সক্রিয়। গ্লাইসিন ব্যতীত মাথায় রাখবা এটা, গ্লাইসিন ব্যতীত। আচ্ছা, কলম দিয়ে লিখলে বোধহয় একটু ভালো হয়, তাই না? আমার হাতে হাতে এমনি জঘন্যতম। গ্লাইসিন ব্যতীত বাকি সব অ্যামিনো অ্যাসিড, গ্লাইসিন ব্যতীত বাকি সব অ্যামাইনো অ্যাসিড আলোক সক্রিয়। এটা যেন তোমাদের অবশ্যই মাথায় থাকে।
গ্লাইসিন ছাড়া, কারণ গ্লাইসিন আলোক সক্রিয় হবে না এই জন্য যে গ্লাইসিনে এইচ দিতে হয়, আর এইচ দিলে তো এটা কাইরাল কার্বন থাকবে না। এইচ ছাড়া সাপ ব্যাং কুচা যাই দিই না কেন এখানে আমি, সেটাই হবে কাইরাল কার্বন, এই কার্বনটা হবে কাইরাল কার্বন, কারণ তখন চারটাই ভিন্নমূলক হবে। তাই মাথায় থাকে যেন যে প্রোটিনকে ভাঙলে যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড পাই, তার মধ্যে একমাত্র গ্লাইসিন ছাড়া বাকি সবগুলোই হচ্ছে গ্লাইসিন ছাড়া বাকি সব অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, সাদিয়া আফরিন লিখেছে ভাইয়া একবার একটু বলেন। দেখো ভাইয়া, আমি এখানে হাইড্রোজেন যদি দেই তার নাম হচ্ছে গ্লাইসিন, আমি যদি হাইড্রোজেনের জায়গায় CH3 বসাই তার নাম হবে অ্যালানিন। মানে হাইড্রোজেন ছাড়া যেটাই তুমি বসাও না কেন, সাপ দাও, ব্যাং দাও, কুচা দাও, কার্বনে কিন্তু চারটা ভিন্ন মূলক হবে, কারণ অ্যামিনো একটা, এইচ একটা, COOH একটা। এখানে ধরো আমি আর এর মান দিলাম CH3, দেখো আমি আর এর মান মনে করো CH3 দিলাম, তাহলে দেখো তো এটা কাইরাল কার্বন হয়ে গেল না, তার মধ্যে আলোক সক্রিয়। এইচ ছাড়া যেটাই বসাও তুমি সেখানেই চারটা ভিন্ন মূলক হবে। তাহলে এইচ বসালে নাম কি হয়? গ্লাইসিন। তাই গ্লাইসিন ছাড়া বাকি সব অ্যামাইনো অ্যাসিডগুলো আলোক সক্রিয়। ওকে, গ্লাইসিন ছাড়া বাকি সব অ্যামাইনো অ্যাসিডগুলো আলোক সক্রিয়, এইটা যেন ভাই তোমাদের মাথায় থাকে, ঠিক আছে? যে গ্লাইসিন ব্যতীত সব অ্যামাইনো অ্যাসিডগুলো আলোক সক্রিয়। এইবার একটু খেয়াল করো তাহলে তোমরা, আর CH NH2, এই যে এইটা একটা আলফা অ্যামাইনো অ্যাসিড লিখেছি আমি, এইটা একটা আলফা অ্যামাইনো অ্যাসিড লিখেছি আমি, আরেকটা আলফা অ্যামাইনো অ্যাসিড লিখতেছি এইচ, তোমাদের সুবিধার্থে একটু ভেঙ্গে ভেঙ্গে লিখছি ভাইয়া, CH COOH আর। খেয়াল করো আমি দুইটা আলফা অ্যামাইনো অ্যাসিড লিখেছি এখানে। ওকে, এই একটা আলফা অ্যামাইনো অ্যাসিড, ওই একটা আলফা অ্যামাইনো অ্যাসিড, তাই না? এই যে এটা 1 নাম্বার কার্বন, তাহলে এটা আলফা কার্বন, তার সাথে অ্যামিনোমূলক, এই যে এটা আলফা কার্বন, তার সাথে অ্যামিনোমূলক। এইবার দেখো ভাইয়া, এই যে এইচ আর OH মিলে পানিটা এখান থেকে বের হয়ে যাবে, বের হলে এটা তৈরি হবে কিনা দেখো তো, এইটা তৈরি হবে কিনা একটু তোমরা দেখো তো ভাইয়া, NH COOH আর প্লাস পানি, ঠিক কিনা দেখো তো। এই যে আর CH NH2 CO, এই যে বন্ড NH, এই যে NH, এই যে CH COOH, এই যে আর। এই যে ভাইয়া দুইটা অ্যামাইনো অ্যাসিডকে কোন বন্ধনটা একত্রিত করলো দেখো তো, এই বন্ধনটা কিন্তু, এই যে দেখো এই বন্ধনটা কিন্তু, এই যে এইটা একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, ওইটা একটা অ্যামাইনো অ্যাসিড ছিল, এই বন্ধনটা কিন্তু দুটো অ্যামাইনো অ্যাসিড একত্রিত করছে। এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডগুলো এই পেপটাইড বন্ধন দ্বারা একত্রিত হয়ে বিশাল আকার প্রোটিন, মানে আরো অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, এরকম অসংখ্য পেপটাইড, এটা হলো একটা, তাই পেপটাইড। দুইটা থাকলে বলি ডাইপেপটাইড, তিনটা থাকলে বলি ট্রাইপেপটাইড, এরকম পলিপেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। ক্লিয়ার? এটাই হলো প্রোটিন। তাহলে প্রোটিন কোন বন্ধন দ্বারা যুক্ত হয়? পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। প্রোটিন কার পলিমার? আলফা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। তাহলে পেপটাইড বন্ধন কি? যে দুইটা অ্যামাইনো অ্যাসিডের একটা অ্যাসিড মূলকের OH এবং আরেকটা অ্যামিনো মূলকের H বের হয়ে গেলে যে কার্বন নাইট্রোজেন বন্ড তৈরি হয়, সেটাকেই বলা হয় পেপটাইড বন্ধন। কি ক্লিয়ার? সেইটাকেই বলা হয় ভাইয়া পেপটাইড বন্ধন। ক্লিয়ার? সবাই লিখেছ? হ্যাঁ, থ্যাংক ইউ। পেপটাইড বন্ধন। তাহলে তোমরা আমাকে একটা MCQর উত্তর দিবা, একটা MCQর উত্তর দাও তো। এটা তো প্রোটিন, তাই না? রাসায়নিকভাবে প্রোটিন একটা কি? এস্টার, রাসায়নিকভাবে প্রোটিন কি? এস্টার, অ্যামাইড, অ্যাসিড, অ্যালকোহল। তোমরা আমাকে একটু বলো তাহলে রাসায়নিকভাবে প্রোটিনটা কি হবে? একটা এস্টার, যেমন এর আগে আমরা দেখেছি যে তেল বা চর্বি কি ছিল? এস্টার। ওরকম আর কি রাসায়নিকভাবে তোমরা আমাকে বলো পেপটাইড, সরি প্রোটিন, প্রোটিনটা আসলে কি? এস্টার, অ্যামাইড, অ্যাসিড না অ্যালকোহল?
প্লিজ আমাকে তোমরা একটু কমেন্টে জানাও। এইভাবে এমসিকিউ প্রশ্ন দিবে কিন্তু ভাইয়া, যে রাসায়নিকভাবে আমাকে বলো রাসায়নিকভাবে প্রোটিন আসলে একটা কি। জুবাইদ আল মাহমুদ লিখেছে অ্যাসিড, মাহমুদুল হক লিখেছো বি মানে অ্যামাইড, শ্রাবণী লিখেছো অ্যামাইড, হাসিবুল শান্ত লিখেছো বি মানে অ্যামাইড, তাসনিম রিবা লিখেছো এ স্টার, মাহমুদা খাতুন লিখেছে অ্যাসিড, শাওন সর্দার লিখেছো অ্যাসিড। আচ্ছা আমি আর দেখছি না কমেন্ট, অসুবিধা নেই ভাই, একটু খেয়াল করো তো তোমরা, এস্টার কাকে বলি আমরা? অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার তৈরি হয়, আর এখানে অ্যাসিডের ওয়েট চলে গেছে অ্যামিনোমূলক দ্বারা। তাহলে অ্যাসিডের ওয়েট যদি অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেই জাতকটার নাম কি? সেই জাতকটার নাম হচ্ছে অ্যামাইড। অর্থাৎ রাসায়নিকভাবে মাথায় রাখবা, রাসায়নিকভাবে প্রোটিন হলো একটা অ্যামাইড, রাসায়নিকভাবে প্রোটিন হলো একটা অ্যামাইড। কি মনে থাকবে? যে তোমরা অনেকে অ্যাসিড তো হবেই না ভাইয়া, অ্যাসিডের জাতক। অনেকে স্টার লিখেছো, স্টার হয় কার? অ্যালকোহলের সাথে অ্যাসিড বিক্রিয়া করে, এখানে অ্যাসিড অ্যামিনের সাথে বিক্রিয়া করেছে। অতএব রাসায়নিকভাবে অ্যামাইড হলো প্রোটিন হলো একটা অ্যামাইড, অর্থাৎ পলিঅ্যামাইড। যেমন গতদিন আমরা নাইলন 6,6 দেখেছিলাম, ওই নাইলন 6,6টাও কিন্তু ছিল ভাইয়া পলিঅ্যামাইড। মাথায় থাকবে, অ্যাসিডের ওএইচটা অ্যামিনোমূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, তার মানে এটা অ্যামাইড। গতদিন আমরা নাইলন 6,6 দেখেছিলাম, ওটাও হচ্ছিল অ্যামাইড। ওকে, এখন দেখো তো ভাইয়া, একটু দেখো তো তোমরা, এটা আলফা অ্যামাইনো অ্যাসিড, তাই না? এই আলফা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি, আলফা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি, তোমরা নিশ্চয় জানো, ধরো তোমার বাবা, তুমি ছেলে, তোমার বাবা তোমাকে বিয়ে দিবেন, মেয়ে খুঁজতেছে, অনেক জায়গায় মেয়ে খোঁজাখুঁজি করে বিয়ে পেল না, পরে খেয়াল করে দেখলো যে তোমার বাবার কোন একটা দুঃসম্পর্কে বোন, তারই একটা মেয়ে আছে, মানে নিজের ঘরেই মেয়ে আছে। তাহলে এতক্ষণ ধরে বাইরে যাচ্ছি কেন, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিলেই তো হয়ে যায়, যেহেতু নিজেদের মধ্যেই আছে। এই অ্যামাইনো অ্যাসিডের ব্যাপারটাও এরকমই। দেখো এখানে কি কি আছে ভাইয়া, একটু খেয়াল করো তোমরা। এখানে অ্যাসিড মূলক আছে, আবার অ্যামিনো মূলক আছে। জলীয় দ্রবণে কি হয়? অ্যাসিডের ধর্ম হচ্ছে প্রোটন ত্যাগ করা, আর ক্ষারের ধর্ম কি? প্রোটন গ্রহণ করা। তাই আলফা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি, তাহলে অ্যাসিডের এই যে এইচটা এই অ্যামিনো মূলকের কাছে চলে আসে, আসলে কি হবে দেখো তো, আর CH NH3 প্লাস CO মাইনাস। এই যে অ্যামিনো অ্যাসিডকে যদি আমরা, আলফা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করি, তাহলে অ্যাসিডের এইচটা আয়নিত হয়ে ক্ষারের অ্যামিনো মূলকের কাছে চলে আসে, আসলে এরকম একটা আয়ন তৈরি করবে। এই যে পজিটিভ নেগেটিভ দুটাই থাকবে, এইটাকে বলি আমরা জুইটার আয়ন। জুইটার আয়ন, তাহলে জুইটার আয়ন জিনিসটা কি ভাই? যে যদি কোনো একটা যৌগে অম্লীয় মূলক এবং ক্ষারীয় মূলক দুটাই থাকে, তাহলে অম্লীয় মূলক করে কি? প্রোটন ত্যাগ করে, ক্ষারীয় মূলকটা সেই প্রোটন গ্রহণ করে। তো অম্লীয় মূলক প্রোটন ত্যাগ করলে ওটা নেগেটিভ হয়ে যায়, আর ক্ষারীয় মূলক সেই প্রোটন গ্রহণ করলে পজিটিভ হয়ে যায়। ফলে ওই অণুতে একটা পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকে। এই ধরনের চার্জকে বলি, এই ধরনের আয়নগুলোকে বলি আমরা জুইটার আয়ন। তোমরা ক্লিয়ার কিনা বলো? এটাই হলো আমাদের জুইটার আয়ন। ভাই আজকে সামনের দিন যদি আমরা আইফোনে ক্লাস নিই আরো ভালো লাগবে ভাইয়া, শুধু ফোনের ডিস্টার্বের জন্য এই অটো ফোকাস হচ্ছে, তখন তোমাদের একটা একটু খারাপ লাগছে। সবাই ক্লিয়ার ভাইয়া? এটাই হলো আমাদের জুইটার আয়ন। প্লিজ ক্লিয়ার। সুদীপ্ত সরকার তন্ময় লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। হাবিবা সুলতানা ক্লিয়ার, ওকে। এইবার শোনো, এই যে জুইটার আয়ন ভাইয়া, এই যে জুইটার আয়ন, কি সাব্বির ওই রুমে বসাই দাও না। এই যে জুইটার আয়ন, দেখো তুমি তো এতদিন কেমিস্ট্রি বুঝে না, তুমি 2 দিন ক্লাস করে একটা বিক্রিয়া লিখতেছিলা, সাব্বির কয়েকদিন ক্লাস করে সে নিজে একটা বিক্রিয়া লিখতেছিল আর কি। এই যে জুইটার আয়ন, তোমরা আমাকে বলবা এই যে জুইটার আয়ন যদি আমরা অ্যাসিড মাধ্যমে দ্রবীভূত করি
অ্যাসিডে দেওয়া মানে তো প্রোটন দেওয়া। আমাকে বলবা অ্যাসিড মাধ্যমে জুইটার আয়ন কি রূপে থাকবে? অ্যানায়ন, অ্যানায়ন, ক্যাটায়ন নাকি নিরপেক্ষ? তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে জুইটার আয়ন অম্লীয় মাধ্যমে কি রূপে থাকবে, অ্যানায়ন, ক্যাটায়ন না নিরপেক্ষ? তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আব্দুল্লাহ লোমান লিখেছো, আমার উজ্জ্বল ভাইয়ের কমেন্ট করছে আগে। প্লিজ সুদীপ্ত সরকার তন্ময় ক্যাটায়ন, হাবিবুর রহমান ক্যাটায়ন, শাওন সর্দার ক্যাটায়ন, মাহমুদুল হক ক্যাটায়ন, শ্রাবণী ক্যাটায়ন, সাদমান শাফাত নাফিস ক্যাটায়ন, থ্যাংক ইউ। লাবণ্য ক্যাটায়ন, সবাই ঠিক লিখেছ, সবাই তোমরা একদম ঠিক লিখেছ ভাইয়া, সবাই ঠিক লিখেছ যে জুইটার আয়ন অম্লীয় মাধ্যমে ক্যাটায়ন রূপে আচরণ করে। জুইটার আয়ন অম্লীয় মাধ্যমে ক্যাটায়ন রূপে আচরণ করে। কেন? এই যে প্রোটনের সাথে যুক্ত হয়ে যাবে, প্রোটনের সাথে যুক্ত হলে কি হবে দেখো দেখি। প্রোটন যদি এর সাথে যুক্ত হয়ে যায় তাহলে ওই অ্যানায়নটা প্রশমিত হয়ে যাবে আর ক্যাটায়নটা থেকেই যাবে। তাই অম্লীয় মাধ্যমে জুইটার আয়ন ক্যাটায়ন রূপে আচরণ করে। ক্লিয়ার? অম্লীয় মাধ্যমে জুইটার আয়ন ক্যাটায়ন রূপে আচরণ করে। আর ক্ষারীয় মাধ্যমে কি হবে দেখো ভাই একটু। ক্ষারীয় মাধ্যমে এই তো জুইটার আয়ন। ক্ষারীয় মাধ্যম মানে কি? এই যে ক্ষার ওএইচ, ক্ষারীয় মাধ্যমে জুইটার আয়ন কি রূপে আচরণ করবে একটু দেখি আমরা। তো দেখো এই যে ওএইচ সে কি করবে, এই প্রোটনটাকে এখান থেকে বের করে নিয়ে চলে যাবে, গেলে কি হবে দেখো তো ভাইয়া, সিএইচ। ওই ক্ষার যখন এখানকার প্রোটনকে বের করে নিয়ে চলে যাবে তখন তো এটা প্রশমিত হয়ে গেল, NH2, আর নেগেটিভটা এখানে থেকেই যাবে, এই যে প্লাস পানি উৎপন্ন করে, তার মানে অ্যানায়ন। ওকে, তাহলে মাথায় থাকে যেন জুইটার আয়ন, মাথায় থাকে যেন ভাই তোমাদের এটা জুইটার আয়ন অম্লীয় মাধ্যমে ক্যাটায়ন এবং ক্ষারীয় মাধ্যমে অ্যানায়ন রূপে আচরণ করে। মাথায় থাকে যেন জুইটার আয়ন অম্লীয় মাধ্যমে ক্যাটায়ন এবং ক্ষারীয় মাধ্যমে অ্যানায়ন রূপে আচরণ করে। তবে একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে জুইটার আয়ন একটা নির্দিষ্ট পিএইচ পার হতে হবে, তা না হলে একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কিন্তু জুইটার আয়ন ভাইয়া ক্যাটায়ন অ্যানায়ন কোন রূপে আচরণ করে না, নিরপেক্ষ থাকে। তাকে বলি আমরা আইপিএইচ। যে পিএইচ এর মধ্যে জুইটার আয়ন নিরপেক্ষ থাকে সেইটাকে বলি আমরা আইপিএইচ। আইপিএস না কিন্তু আইপিএইচ। তো কোন অ্যামাইনো অ্যাসিডের আইপিএইচ এর মান কত এইটা তোমাদের একটু মনে রাখতে হবে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া, যে একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কিন্তু জুইটার আয়ন নিরপেক্ষ রূপে আচরণ করে, সেইটাকে বলি আমরা আইপিএইচ। আমি আজকে যতটুকু তোমাদের পড়ালাম সেগুলো তোমরা পাবা কোন জায়গায় ভাইয়া জানো? এতক্ষণ পর্যন্ত যতটুকু হলো পেজ নাম্বার 257, কোশ্চিন নম্বর হচ্ছে পেজ নাম্বার 257, কোশ্চিন নম্বর 192। এখানে আলফা গ্লাইকোজের বন্ধু উদাহরণ দেখা, এটা অনেক বোর্ডে এসছে। তারপর হচ্ছে 193। শোনো, আমরা একটু আগেই দেখলাম যে স্টার্চ গঠিত হয় আলফা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা আর সেলুলোজ গঠিত হয় বিটা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা। স্টার্চ গঠন হয় আলফা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা আর সেলুলোজ গঠন হয় বিটা গ্লাইকোসাইটিক বন্ধন দ্বারা। তো আলফা গ্লাইকোসাইটিক বন্ধনকে ভাঙ্গে যে এনজাইম সেটা হলো আলফা গ্লাইকোসিডেস, আর বিটা গ্লাইকোসাইটিক বন্ধনকে ভাঙ্গে যে এনজাইম সেটা হচ্ছে বিটা গ্লাইকোসিডেস, বা তোমরা অনেকেই বলো সেলুলেজ। এই এনজাইমটা গরু ছাগলের পাকস্থলিতে আছে কিন্তু মানুষের পাকস্থলিতে নাই। তাই মানুষ ঘাস খায় না, মানুষ ঘাসকে হজম করতে পারে না, কারণ ঘাসের মধ্যে আছে সেলুলোজ আর সেলুলোজের মধ্যে আছে বিটা গ্লাইকোসাইটিক বন্ধন।
এই বন্ধনটা মানুষের পাকস্থলী থেকে যে এনজাইমটা নিঃসৃত হয় সেইটা ভাঙতে পারে না। আর গরু ছাগলের পাকস্থলীতে নিঃসৃত হয় সেলুলেজ বা বিটা গ্লাইকোসিডেস, এই এনজাইমটা গরু ছাগলের পাকস্থলী থেকে নিঃসৃত হয়। তাই গরু ছাগল ঘাস খায় কিন্তু মানুষ ঘাস খায় না। আচ্ছা 193, তারপর 194, 195, 196, 197, এই যে 198 নাম্বার প্রশ্নটা, এই প্রশ্ন মানুষ ঘাস খায় না কিন্তু গরু ছাগল ঘাস খায় কেন? শোনো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের কনসেপ্ট বুকে। দেখো যে স্টার্চ দ্রবণের মধ্যে আয়োডিন নীল বর্ণ ধারণ করে কেন? আসলে স্টার্চ রাসায়নিকভাবে কোনো যৌগ না, এটা দুটি পলিস্যাকারাইডের মিশ্রণ। একটা হলো অ্যামাইলোস আর একটা হলো অ্যামাইলোপেকটিন। তো স্টার্চের যে অ্যামাইলোস উপাদানটা আছে ভাইয়া, সেটা স্টার্চের যে অ্যামাইলোস উপাদানটা আছে সেটা এরকম কিছুটা পেঁচানো, ফলে আমরা যখন আয়োডিন যোগ করি ওই আয়োডিনটা কি করে জানো, এই ফাঁকা স্থানগুলোতে প্রবেশ করে এদের সাথে একটা জটিল যৌগ তৈরি করার চেষ্টা করে। আর যৌগ তৈরি করার জন্য আয়োডিনের অরবিটালগুলোতে ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার দরকার। ওই ইলেকট্রনগুলো সে কই পাবে? দৃশ্যমান আলো থেকে যে তরঙ্গ দৈর্ঘ্য আপতিত হয় সেখান থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আয়োডিন শোষণ করে এর সাথে যৌগ গঠন করে, বাকিটা সে বিকিরণ করে। ওই যে কারণে অবস্থান্তর মৌলগুলো রঙিন যৌগ গঠন করে। তাই স্টার্চের মধ্যে আয়োডিন নীল বর্ণ ধারণ করে। এগুলো তোমাদের আছে, তোমরা একটু পড়ে নিও ভাইয়া। এগুলো যদিও তোমাদের বায়োলজির কোষ রসায়ন আছে, কিন্তু আমি তোমাদের অফলাইনে আরেকটু ডিটেলস সাধারণত দেখাই। আপাতত এইটুকু দেখলে হবে তোমাদের। 198, 199, তার নিচে কিছু তথ্য দেওয়া আছে ভাইয়া, এগুলো পড়ে নিবা। 200 নাম্বার, স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য। 201, প্রোটিন কি, প্রোটিনের মনোমার কি, প্রোটিনের গুরুত্ব আলোচনা করো। ওকে, এই পর্যন্ত। আর কিছু ব্যাখ্যামূলক কোশ্চিন দেওয়া আছে যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এমনি তোমরা 2-1 পড়ে রেখো। এই যে ভোগ্য পূর্ণ গৃহ সামগ্রী, ওষুধ ইত্যাদিতে জৈব যৌগের গুরুত্ব, পরিবেশ ও সামাজিক বিজ্ঞানের জৈব যৌগের গুরুত্ব, এগুলো একটু দেখে রেখো, এগুলো ইম্পর্টেন্ট না। 202 আর হলো 203 নাম্বার, এগুলো গুরুত্বপূর্ণ না ভাইয়া, বুঝছো? আর আরেকটা কোশ্চেন শেষের দিকে আছে তোমাদের 204 নাম্বারটা, সেটা হলো পলিথিন ফরমালিনের ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। ওকে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা পড়বা। আরেকটা বিষয়, আমাদের ঘনীভবন পলিমাকরণ শুধু বাকি থাকলো। ঘনীভবন পলিমাকরণ তো করলাম এতক্ষণ ধরে। ঘনীভবন পলিমাকরণের কিছু টপিকস আমাদের বাকি থাকলো ভাইয়া। এই যে ডেক্রন, ইউরিয়া, ফর্মেল রেজেন, এগুলো আর একটা ক্লাস লাগবে, এইটা আমরা হয়তো করব। তার আগে একটু বলে নিই, আজকে তোমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা ক্লাস লাগবে। আগামী 18 তারিখ থেকে আমরা অফলাইনে ক্লাস শুরু করছি। যাদের অনলাইনে ক্লাস করতে প্রবলেম হচ্ছে না তারা অনলাইনে ক্লাসগুলো করে নিবা, কোনো অসুবিধা নাই। আর যাদের অনলাইনে প্রবলেম তারা অফলাইনে আসতে পারো। আমরা আগামী পরশু দিন অফলাইনে আমরা শুরু করব প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, সেই সাথে অনলাইনেও আমাদের পরিবেশ রসায়ন শুরু হবে। ওকে, আর এই যে একটা ক্লাস বাকি থাকলো আমাদের, এই ক্লাসটা আমরা অবশ্যই একদিন নিব, ওকে, অনলাইনে। আর অফলাইনে তো এগুলো ক্লাস আবার হবে আর কি পরবর্তীতে, তোমরা জানো। ওকে, তাহলে সামনের দিন আমরা শ্রাবণী কিছু না, আমিও বিক্রা বইয়ে যে দেখলাম, আমার কনসেপ্ট বুকে দেখেছো কিনা আমি জানি না ভাই, এখানে যা আছে এগুলো পড়ো তাহলেই হবে। ওকে, তো আমরা অসুবিধা নাই ভাই, ক্লাস অনলাইনে তো যে কোনো সময় আমরা একটা ক্লাস নিতে পারি, অসুবিধা নাই। তাহলে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভ কামনা রইল। আসসালামু আলাইকুম।